নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1 সিজন 10 নিয়ে। দিদি নাম্বার 1 আজকে আমি করছি। কালকে যখন আমার ভগবান না করুক কোনো রকম কোনো অসুবিধা হয়ে যায় শরীরে, ওটা তো বন্ধ হয়ে যাবে না? কেউ না কেউ একজন আসবে। তো এখন দিদি নাম্বার 1-এর দিদি আর দাদাগিরির দাদা দুজনেই নাকি চেঞ্জ হয়ে গেছে। তো দিদি নাম্বার 1-এ রচনা ব্যানার্জিকে সরিয়ে স্বস্তিকা আর দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে নাকি দেবদা এসেছে। দেখো, আমরা কিন্তু সবাই জানি যে দিদি নাম্বার 1-এ রচনা ব্যানার্জি এবং দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলিকে ছাড়া শো কিন্তু অসম্পূর্ণ। রচনা ব্যানার্জিকে দিদি নাম্বার 1-এর নেক্সট সিজনে না নেওয়ার জন্য হয়তো কোনো না কোনো ভাবে তিনি নিজেই দায়ী। কারণ রাজনীতি কি জিনিস সেটা হয়তো তিনি এখনো বুঝতে পারছেন বা এখন ইন্টারভিউতে বলতে পারছেন। আমি প্রায় 2-3 দিন ধরে রচনা ব্যানার্জির ইন্টারভিউগুলো দেখছিলাম। মানে ভাই কি বল, রাজনীতিতে আসার আগে এক কথা, এখন আরেক কথা। ভাই পুরোটাই পাল্টি খেয়ে গেছে ভাই। মনে রাখবেন, দিদি কথা দিয়েছে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোকা দিয়ে চলে যাবে না। পশ্চিমবাংলার ব্যথা বেদনা, তাদের মনের কষ্ট সব দিদি বোঝেন। কিন্তু দিদি মানে রচনা দি, তোমার দিদি তো আর নেই, আর তুমিও কতদিন থাকবে তারও কোনো ঠিক নেই। তাহলে তোমার দিদির কথার কি হবে? আর এত মানুষের ব্যথা বেদনা যন্ত্রণা এসবের কি হবে? এসব মানুষের কথা বাদ দাও, তোমার দিদির নিজের যে এত ব্যথা বেদনা যন্ত্রণা সেগুলোর কি হবে? তার কোনো সলিউশন বের করেছো? দেখো রচনা দি, তুমি রাজনীতি করবে আর তুমি পচা পুকুরে ডুব দিবে না, এটা কি করে হতে পারে? তুমি মাছ ধরবে আর তুমি জলে নামবে না, এটা তো কোনোদিন হতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি যখন রাজনীতিতে এলে তখন কিন্তু অনেক ইউটিউবার ভিডিও করেছে, অনেকেই কিন্তু তোমাকে ট্রোল করেছে, অনেকে অনেক রকমের সাজেশন দিয়েছে যে তোমাকে রাজনীতিতে না আসার জন্য। হ্যাঁ, রাজনীতিতে আসছো ঠিক আছে, কিন্তু পুরোপুরি ভিতরে ঢুকে গিয়ে রাজনীতি না করার জন্য। আর এখন তুমি নিজেই বুঝতে পারছো, যার ফলে তোমার কাজটাও চলে গেল আর তোমার এমপি পদটাও কতদিন আছে সেটা তুমি নিজেও জানো না। রাজনীতি হলো এমন একটা জায়গা, সেখানে তারা যদি তোমার কাছ থেকে কোনো প্রফিট না পায়, তারা কিন্তু তোমাকে মাথায় তুলে রাখবে না। নিশ্চয়ই তোমার কাছ থেকে তারা এমন কিছু জিনিস পাবে যার জন্য তারা তোমাকে ইউজ করছে। যখন তুমি রাজনীতিতে পা দিলে তখন কিন্তু তোমাকে অনেকেই ট্রোল করছে যে সে কিছু জানে না, সে নতুন নতুন রাজনীতিতে এসছে, তার জন্য এরকম সেরকম বলছে, এটা সেটা বলছে। তার প্রমাণ কিন্তু তুমি আজকে পেয়ে গেলে। দিদি নাম্বার 1 আজকে আমি করছি। কালকে যখন আমার ভগবান না করুক কোনো রকম কোনো অসুবিধা হয়ে যায় শরীরে, ওটা তো বন্ধ হয়ে যাবে না? কেউ না কেউ একজন আসবে। সেটা তো অবশ্যই, সেটা তো আর বন্ধ হবে না, কেউ না কেউ এসে তো শোটা করবে। কিন্তু খটকা একটা জায়গায়, যে এতদিন ধরে একটা শো চালালো, এতজন মানুষকে এন্টারটেন করলো, এতজন মানুষের মনে জায়গা করে নিল, কিন্তু কোনো না কোনো ভাবে রাজনীতিতে আসার পর কিন্তু তার কাছ থেকে এই কাজটা ছিনিয়ে নেওয়া হলো। এটা আমি বলি বা অন্যান্য কেউ বলুক বা না বলুক, সাধারণ মানুষ কিন্তু এটাই ভাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর দাদাগিরির কথা যদি বলি, তাহলে দাদাগিরিতে যে একটা দেখানো হয়েছে, সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে দেবদা কিন্তু প্রথমে শোটা করার জন্য কোনোভাবেই রাজি হয়নি। তারপরে কিন্তু অনেকে বোঝানোর পর তিনি শোটা করতে রাজি হয়ে যায়। দেখো, কেবিসিতে যেরকম অমিতাভ বচ্চন ছাড়া শো মানায় না, তেমনি দাদাগিরিতেও সৌরভ গাঙ্গুলিকে ছাড়া শো মানায় না। কিন্তু দেবদার যে একটা ফ্যান ফলোয়িং, তার যে একটা ফ্যান বেস তৈরি হয়েছে, সেটা কিন্তু দেবদার রাজনীতিতে আসার পরে তৈরি হয়নি। ওটা কিন্তু বাংলা ফিল্ম থেকেই কিন্তু ফ্যানেরা তাকে ধরে রেখেছে, যার জন্য কিন্তু তারা দেবদাকে দেখতে আসে, যার জন্য এত মানুষ দেবদার ভক্ত। আর একটা সত্যি কথা হচ্ছে, যার কাছে পাবলিক আছে, যার কাছে অডিয়েন্স আছে, যার ফ্যান বেস এতটা ভালো, তাকে তো যে কেউ নিয়ে কাজ করতে চাইবে। যদি বর্তমান দিনে ইয়ং জেনারেশনের কথা বলি, তাহলে কিন্তু দাদাগিরি শোটা কিন্তু দেবদার জন্য পারফেক্ট ম্যাচ করছে। কারণ দেবদার মাথায় এতটাই বুদ্ধি যে অডিয়েন্সকে কি করে ধরে রাখতে হবে সেটা কিন্তু দেবদা খুব ভালো করে জানে। তার জন্যই তো তার ফ্যান বেসটা এতটা বেশি। আর যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে আর নেতা অভিনেতা এখন আর কোথায়? সবাই তো রাজনীতিতে এসে অভিনয় করছে, তাহলে আর বাংলা ফিল্মটাকে কে সামলাবে? লাস্টে একটাই কথা বলবো, তুমি একদম গাছের আগায় বসে ফল খাচ্ছিলে, দুটা ফল নিচে পড়ে গেল। তুমি ভাবলে যে আমি এত উঁচুতে উঠে পরিশ্রম করে ফল খাচ্ছি আর সবাই নিচে বিনা পরিশ্রমে ফল খাচ্ছে। তার জন্য তুমি লোভ করে গাছের আগা থেকে একদম গাছের গোড়ায় নেমে চলে এলে দুটো ফল খাওয়ার জন্য। কিন্তু তুমি এটা ভাবলে না, যারা নিচে ফল খাচ্ছিল তারা কিন্তু তোমার খাওয়া জিনিস খাচ্ছিল, তোমার কাছ থেকে যেটা অবশিষ্ট সেটাই কিন্তু তারা খাচ্ছিল। কিন্তু তুমি লোভ করে কি করলে, আগা থেকে একদম গোড়ায় নিচে চলে এলে। এরপর তোমাকে যে আবার উপরে ওঠার জন্য পরিশ্রম করতে হবে, আবার মেহনত করতে হবে, সেটা কিন্তু তুমি একবারও ভেবে দেখোনি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, এবং ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্টে লিখে জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ফলো করো, মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।